শুনছেন ভূত.com। আমি রাসেল আছি সাথে, এবং আশা করছি যে ভূত.com আপনারা এনজয় করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আবারও আছেন মারুফ শুভ, এবং তিনি তার আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। মারুফ শুভ, আপনার সেকেন্ড ঘটনায় আমরা যাই। জি, ধন্যবাদ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এই ঘটনাটা পুরান ঢাকার একটা ঘটনা। আমার আঙ্কেলের সাথে ঘটনাটা ঘটেছে। তো এই আঙ্কেল আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছে ওভাবে বলছি। তো ওনাদের যে বাসাটা ছিল, ওনাদের বাসাটা হচ্ছে পুরান ঢাকায় যে টাইপের বাসা হয়, যে রুমের ভিতর থেকে আর কি দোতলায় যাওয়া যায় এমন একটা বাসা। তো ওনাদের মানে যে লিভিং রুম ছিল, মানে গেটটা খুললে ওনাদের লিভিং রুম, মেন দরজাটা খুললে ওনাদের লিভিং রুম ছিল। উনি ওখানেই থাকতো রাতের বেলা। তো ওনার একটা মানে কুকুর ছিল, মানে ছোটো থেকে সে ওই কুকুরটাকে ইয়ে করেছে। তো রাতের বেলা ওনাদের বাসার সামনে একটা গার্ডেনের মতো জায়গা ছিল, ওখানে গাছটা ছিল, অনেক ইয়ে ছিল। তো ওইখানে কুকুরটাকে উনি ছেড়ে দিত রাতের বেলা। আর কুকুরটা পুরো গার্ডেনে ঘুরতো আর চিল্লাচিল্লি করতো, ইয়ে করতো, অনেক চিল্লাতো রাতের বেলা। সে মনে করতো অন্ধকার বা মানুষজন একটু আশেপাশে দেখলে হয়তো বা চিল্লা এরকম ইয়ে। তো একদিন মানে ওনার রুমের মেন দরজাটা খোলাই ছিল, উনি রাতের বেলা ওখানে পড়ছিল। তো পড়তে পড়তে মানে হঠাৎ করে মানে কুকুরটা অনেক চিল্লাচ্ছে। তো চিল্লাতে সে মানে রুমের ভিতর ঢুকে যায় আর অনেক কাঁপতেছে। মানে তার কুকুরটা কাঁপা আর মানে কমতেছে না। মানে পরে কুকুরটাকে টান দিয়ে সে আবার বাইরে নিয়ে যাচ্ছে, সে আর যাবে না। মানে তাকে কোনোভাবেই টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না বাইরে। তো এই জিনিসটা আসলে কোনো সময় হয় না, ওই মানে সবসময় ও নর্মালি বাইরেই থাকে রাতের বেলা। তো এটা সে অবাক হলো যে ও বাইরে যেতে যাচ্ছে না কেন, আর পুরো শরীর কাঁপতেছে আর ইয়ে করতেছে। তো চিল্লানো বন্ধ। তো সে বাইরে গেল, গিয়ে টর্চ মেরে পুরো গার্ডেন দেখলে কোনো জায়গায় কিছু নেই। তো এমন সময় মানে কুকুরটাকে সে রুমের ভিতরে নিল। তো 1-2 দিন পরে তার বাসার যে সামনের বাসায় একজন ভদ্রমহিলা ছিল, সে তাকে ডেকে বলল, আর বললো যে তোমাকে তো আমি রাতের বেলা মাঝে মাঝে ওই তোমাদের বাগানটায়, সামনে যে বাগানটা, ওখানে হাঁটাচলা করতে দেখি। রাত 1-2 বাজেও তুমি হাঁটো, তুমি ওখানে রাতের বেলা হাঁটাচলা করো না, এটা বললো। তো বলার পরে বললো যে কেন আন্টি, আমি তো কেন হাঁটবো না, এখানে কী সমস্যা, অসুবিধা কী? বললো যে অসুবিধা তোমাকে ওইভাবে আমি বলতে পারবো না, তুমি হয়তো বা এটা বিশ্বাস করবে না, কিন্তু তুমি রাতেরবেলা বাবা এখানে হেঁটো না, জায়গাটা বেশি রাতেরবেলা সুবিধা না, ভালো না। বলে যে কেন আন্টি, এখানে কি কোনো চোরের সমস্যা বা কোনো সমস্যা, আমাকে বলেন। বলে না, কোনো সমস্যা নেই, তোমাকে আমি বললাম তুমি রাতেরবেলা এখানে এসো না, বা মানে তোমাদের গার্ডেনে বেশি হাঁটাচলা করো না রাতেরবেলা। তো সে এই বিষয়টা অবাক হলো। তারপর তার 2 দিন আগে আবার তার মানে কুকুরের সাথে এরকম একটা ঘটনা ঘটলো। তো সে কুকুরটা আর রাতেরবেলা বাইরে থাকতো না, তার রুমে ইয়ে করতো। সে রাতের বেলা গেট লাগিয়ে মাঝে মাঝে উঠে মানে যা গেট খুলতো না, কিন্তু জানলা দিয়ে দেখতো যে কি ওখানে সমস্যাটা কি, আসলে এখানে কি প্রবলেমটা কি, ওখানে আমাকে মানে কেন যেতে পারবো না আমি। তো দেখলো কিছুই নেই, স্বাভাবিক, কোনো গাছও স্বাভাবিক আছে, সব কিছু অন্ধকার একটু ওখানে আর কি, কোনো সমস্যাই তো সে দেখতে পাচ্ছে না। তো একদিন রাতের বেলা যেটা ঘটলো, যে সে পড়ালেখা শেষ করে সে একটু স্মোকের তার অভ্যাস ছিল, সে একটু রাত মানে ওই গার্ডেনের দিকে গিয়ে একটু স্মোক করতো। তো সেই সিগারেটটা জ্বালিয়ে সে বাইরে বের হয়ে সে সিগারেট খেলো। সিগারেট খাওয়া শেষ করে সে সিগারেটটা নিচে ফেলে ইয়ে করে সে যখন মানে রুমের দিকে ব্যাক করবে, এরকম সময় মানে একটা সাউন্ড পেলো, মনে হলো যে গাছের পাতা বা এরকম ডালের একটা মানে সাউন্ড টাইপের আর কি। তো সে পিছে ফিরে তাকালো, দেখলো যে কিছুই নেই এই টাইপের। তো সে যখন হেঁটে হেঁটে রুমের দরজার ভিতরে গেল, তখন সাউন্ডটা আরও জোরে যখন হলো, তখন সে বুঝলো যে না, সমস্যা একটা আছে, এখানে একটা কিছু আছে, কেউ একজন ঢুকেছে, বাউন্ডারির ভিতরে কেউ একজন ঢুকেছে, এটা মনে হয়। সে ফার্স্টে চোর মনে করেছিল, চোর টাইপের কিছু। তো টর্চটা নিয়ে সে গেল সামনে, গিয়ে পুরো গার্ডেনের গাছ টাছগুলো চেক করলো, কিছুই নেই। তো একটা গাছের উপরে সে জাস্ট একটু লাইট মারার পর যেটা হলো যে মানে দেখলো যে একটা বিভৎস চেহারার একটা মহিলা দাঁড়িয়ে আছে। কিন্তু ওই মহিলা চেহারাটা রাসেল মানে অদ্ভুতভাবে, এটা সে আমাকে যেটা বলেছিল যে ওই যাকে যে মানে যে তাকে মানা করেছে, যে মহিলাটা ওনার বাসার সামনে, যে মহিলাটা সে যে তাকে মানা করেছে তুমি গার্ডেনের মধ্যে যেন, তার মতো দেখতে, কিন্তু একটু বিভৎস চেহারাটা। তো এটা দেখে সে ভয়ে
সে দৌড় দিয়ে রুমের ভিতরে চলে আসে। তো চলে এসে গেটে লাগিয়ে দেয়, লাগিয়ে তার বাসার তার আব্বু আম্মুকে ডাক দিয়ে বলে যে আমি এরকম দেখেছি। তো স্বাভাবিকভাবে রাতের বেলা তারা বললো যে আচ্ছা তুমি দেখেছো, আমরা এটা বিশ্বাস করলাম, কিন্তু তুমি এখন আমাদের এখানেই ঘুমাও, তুমি ভয় পেও না এখন। পরের দিন সকালবেলা এই বিষয় নিয়ে কথা বললো যে এই ঘটনা আমি এই জিনিস দেখেছি। দেখার পর ওই সামনে বাসে ওই মহিলা উনি যে ছিল ওনাকে গিয়েও বললো যে আন্টি আপনি তো আমাকে বলেছিলেন আমি এরকম গার্ডেনে দেখেছি। পরে সে তখন বললো যে হ্যাঁ আমি তো এরকম তোমাকে আগেই বলেছিলাম যে গার্ডেনের ওদিকে যেও না, রাতের বেলা হাঁটাহাঁটি করো না, ওখানে আমি একটা প্রবলেম আছে, আমি এটা বুঝতে পেরেছিলাম একদিন। তোমরা তো কথা ইয়াং ছিল, তোমরা তো বোঝো না, আমি তোমাকে মানা করার পর তুমি কেন বের হলে? পরে বলেন, পরে ওনার আব্বু আম্মু যে ওনার সাথে গিয়েছিল তারা বললো যে এখানে সমস্যাটা কি দেখেছেন আপনি? পরে সেও বললো যে আমি এরকম গাছের মধ্যে একটা মহিলাকে, মানে গাছের নিচে দেখেছে সে, আবার একটা মহিলাকে বসে থাকতে দেখেছি, অস্বাভাবিকভাবে আচরণ করছিল। তো এটা যখন ওই আন্টিও যখন বললো, তো তার বাবা মা এটা বিশ্বাস করলো। বিষয়টা বিশ্বাস করার পরে তারা মানে তাদের মানে ওই বাসায় তারা মানে বেশি দিন থাকেনি, মানে ওটার নিজেদের বাসা ছিল না, মানে ভাড়া ছিল। মানে অনেক ওই পুরান ঢাকা ওই ধরনের বাসাগুলো যে পুরান আমলের একটু জমিদার টাইপের বাসাগুলো, একটু মোটা দরজা মোটা ওয়াল এই টাইপের বাসা। ওরা মানে যে আসল মালিক সে একজন উকিল ওই বাসায়, সে এখন মানে ওখানে আর থাকে না, সে অন্য জায়গায় আর কি। পরে তারা ওনাকে বলে যে আমি এরকম প্রবলেম আমরা এই বাসায় ফেস করেছি, আমরা এই বাসায় থাকতে পারবো না। পরে এটা বলে ওই বাসা থেকে তারা চলে আসে আর কি। তারপরে ওই জিনিসটাকে তারা দেখেনি, কিন্তু মানে এটাই তার জীবনের একটা অনেক ভয়ানক ঘটনা সে আমার সাথে শেয়ার করেছিল। এটাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, এবং মারুফ শুভ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। এবং আশা করছি যে আগামীতে আপনাকে পাবো। আপনাদের সবাইকেই বলবো যে আপনাদের জানা এবং আপনাদের শোনা বা আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং মারুফ শুভ, আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ রাসেল। কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আপনারা শুনছেন Bhoot.com স্বাধীন অ্যাপে। আমাদের আজকের ঘটনা আমরা কিছুক্ষণের মধ্যে আবারও শুরু করব। আমি একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তিনিও আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। তার আগে আমি আপনাদের ইমেল অ্যাড্রেসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, which is Russell RUSSELLBHOOT.com@gmail.com. It's very easy. আর আমাদের দুটো ফেসবুক পেজ Bhoot.com নামে রয়েছে, এবং আমাদের Bhoot.com একটা গ্রুপও খোলা হয়েছে, যেখানে আপনারা আপনাদের ঘটনা শেয়ার করতে পারবেন, আমাদের নেক্সট প্ল্যান সম্পর্কে জানতে পারবেন, আমরা কোথায় যাচ্ছি, কি করছি, কারা আসছেন, আমরা ছবি শেয়ার করব, আমরা লাইভে এসে আপনাদের সাথে সরাসরি কমিউনিকেট করব, আপনাদের সাথে কথা বলবো, সেই ধরনের প্ল্যানও রয়েছে। সো আশা করব যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের অতিথি আমার পাশেই বসে আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ডিয়ার লিসেনার, আমি হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান। আমি আসছি মিরপুর মাজার রোড থেকে। আচ্ছা। তা আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার আমাদের এলাকারই। আমি থাকি হচ্ছে মাজার রোডে ফার্স্ট কলোনিতে, আর ঘটনাটা যেখানে ঘটছে সেটা হচ্ছে সেকেন্ড কলোনিতে। তো সেকেন্ড কলোনিতে আমাদের একটা ওইখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, মেথডিস্ট। তো ওইটার পাশেই এই ঘটনাটা, এটা একেবারেই রোড সাইডে। তো এখানে একটা প্লটের উপরে 3টা বাড়ি নির্মাণ করা আছে। তো মূলত কাহিনী ওই বাড়িটাকে নিয়েই। তো রাস্তার পাশে যেই বাড়িটা আছে ওই বাড়িটা অনেক আগে থেকেই ওইটার মধ্যে অনেক ধরনের সমস্যা চলতেছে। এমনকি আমরা ওইখানকার কিছু স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারলাম যে ওই বাসার মধ্যে একজন হাজি আছে, সে আপনার 4 ওয়াক্ত নামাজকে বিশ্বাস করে, বাট 5 ওয়াক্ত সে পড়ে না আর কি। তো সে নাকি এরকম বদজিন পালে অথবা তাদের সাথেই থাকে, এরকম কিছু একটা আর কি আছে। আর সাথে সাথে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে ওই হাজির একটা মেয়ে আছে। তো তার যে চেহারার শেফ, তার চেহারার আকৃতি, এটা মূলত এলাকার লোকজন যেগুলি বললো যে বানরের আকৃতি তার চেহারার মধ্যে।
চেহারার মধ্যে দম আছে, আর চেহারাটা একেবারেই বানরের মতো। তো আমরা 5-6 জন ফ্রেন্ড মিলে একদিন একটা অ্যাডভেঞ্চার করার চিন্তা ভাবনা করি। তো আমাদের ফ্রেন্ডের মধ্যে বদি ছিল, লটু ছিল, সাদ্দাম ছিল এবং কাকা অনেক ছিল। তো এরকম আর কি 5-6 জন মিলে তো আমরা একটা অ্যাডভেঞ্চার করার প্ল্যান করি। তো যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা ওই বাড়ির ওইখানে চলে যাই। তখন রাত আনুমানিক 12:30 থেকে 1টা এর মধ্যেই আর কি। তো আমরা এর আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওই বাড়িটার ওই প্লটের ওইখানে 3টা বাড়ি আছে। তো মূলত প্রত্যেকটা বাড়ি 5-6 তলা কইরা। তো রোড সাইডে রাস্তার পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা হচ্ছে 4 তলা। আর ওই বাড়িটার সাথেই রহস্যের অনেক কিছু আছে। যেমন ওই বাড়ির মধ্যে বেশ কিছু বছর আগে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছিল। তো মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা থাকে, তো তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা গেছে নাক মুখ থেকে রক্ত বেরোইতেছে। এইভাবে বিভিন্ন সমস্যার কারণে ওইখান থেকে মাদ্রাসাটা চলে যায়, এখানে মাদ্রাসা টিকে না। তো এই মাদ্রাসা যাওয়ার পরে ওই বাড়ির নিচে বেশ কয়েকটা দোকান তৈরি করে ওই বাড়ির মালিক। তো দোকানগুলি তৈরি করার পরে ওই দোকানে ওইখানে 2টা দোকান ভাড়া হয়। এর মধ্যে একটা দোকান থাকে পাইপের, আর একটা দোকান হচ্ছে থাইয়ের। তো ওই দোকান যখন রাত্রেবেলা অফ করে রাখা যায়, তো সকালবেলা যখন সে দোকান খুলতে আসে, তো দোকানের ভেতরে যে সমস্ত পাইপ, যেমন ওই ইউপিভিসি পাইপ আছে, বিভিন্ন প্লাস্টিকের পাইপ, এগুলি সমস্ত কিছু এলোমেলো এবং ভাঙাচোরা। দোকানটা পুরো গোছালো অবস্থায় রেখে যেত। আর সকালবেলা যখন আসতো তো এইভাবে এলোমেলো আর ভাঙাচোরা অবস্থায় এরকম থাইয়ের দোকানেরও সব কিছু এলোমেলো থাকতো। আচ্ছা। তো এইভাবে পালাক্রমে চলতে থাকে। তো একটা পর্যায়ে ওই দোকানদার দোকান ছেড়ে চলে যায়। আচ্ছা, মানে ভয়েই চলে যায় বোধহয়। ভয়ে চলে যায়। তো এরকম আমরা ওই বাড়ির ভেতরে ঢোকার মতো কোনো স্কোপ নাই, সব স্কোপগুলি অফ করা। তো এই বাড়িতে যদি সচরাচর কেউ এমনিতে ঢুকতে যায়, তো এলাকার লোকজন আছে যারা আর কি ঢোকার জন্য বারণ করে। আচ্ছা। তো আমার একটা ফ্রেন্ড আর কি আমার একটা জুতা ওইখানে, মানে জুতাটাকে ওইখানে ফেলে দিতে বলে। তা আমি ওই জুতাটাকে ওইখানে ফেলে দিই। এরপরে আমাদের যে মানে আমাদের সাথে ছিল অনেক কাকা, অনেক তার আমরা কাকা বলে ডাকি। তো সে আমাদের বলে যে আমি দেয়ালের সাইডে দাঁড়াইছি, তুই ভিতরে যা। তো আমি ভিতরেই জুতার জন্য আর কি জুতাটাকে আনার জন্য ভিতরে যাই। তো রাসেল ভাই ওইখানে আসলে পানি পড়ার মতন কোনো ব্যবস্থা নাই, যেহেতু এটা অনেক বছর যাবৎ বন্ধ। ওটা একেবারেই অকেজো। এখানে পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলির সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। তো আমি যখন ওই জুতাটাকে আপনার ওই বিল্ডিংয়ের একেবারে নিকটেই পড়া ছিল জুতোটা, তো ওই জুতোটাকে যখন আমি এরকম আনার জন্য যাই, তো আমার কানে আসে পানি পড়ার যে একটা সাউন্ড, টপ 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 এরকম একটা সাউন্ড। তো মনে হইতেছে যে এই সাউন্ডটা প্রথমে আমি পাইলাম। তো পাওয়ার পরে এই সাউন্ডটা মনে হইতেছে যে বাইরে গেছে, টপ 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 করে বাড়তেছে। তো আমি এইটার শব্দের ভয়ে খুব দ্রুতই ওইখান থেকে দৌড়া এরকম দেয়াল টপকে চলে আসি, বাইরে চলে আসি। তো বাইরে চলে আসার পরে এলাকার একজন লোকের সাথে দেখা হয়ে যায়। তো ওই লোকটা মুরব্বী আমাদেরকে বলতেছে যে এখানে কেন ঢুকছো, এখানে কী কারণে ঢুকছো, এখানে তো ভালো না, এই জায়গা ঢুকলে সমস্যা হয়। তো আমরা ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এখানে ঢুকলে কী হয়েছে বা ঢুকলে কী প্রবলেম। তো আঙ্কেল আমাদেরকে এরকম ওই হাজির ব্যাপারে বলতো যে উনি এরকম 4 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, আর উনি এরকম বদজিন এখানে পালে। এরপর আরও বিস্তারিত তার মেয়ের ঘটনায়, তারপর ওই বাসার মধ্যে কোনো বাচ্চা কাচ্চা বল টল কুড়াইতে গেলে ওরা ওই মেয়েকে এরকম উত্তেজিত করে দেয়। তারপর ওই হাজি তাদেরকে এরকম মারধর করে। তো ফাইনালি ওনার সাথে কথা বলে আমরা ভেতরে আরও 2টা বাড়ি আছে, ওই দুইটাই 5-6 তলা কইরা। তো ভেতরে একেবারে মাঝখান পর্যায়ে যেই বাড়িটা আছে ওই বাড়িতে 3 তলায় শুধু একটা লাইট জ্বলে, বাকি পুরা বাড়ির আর কোনো ফ্ল্যাটে কোনো লাইট টাইট কিছু নাই। আর সবচেয়ে বড় মানে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার বাসার ছাদের উপরে অনেক বড় একটা গাছ, যেটা পুরো বাসার ছাদটাকে এরকম বট গাছের মতনই, কিন্তু পুরো বাসার ছাদটা এরকম আটকা রাখছে, এত বড় গাছ। তো আমরা পুরো গলির মধ্যে যাই। তো গলির মধ্যে যাওয়ার পরে সাইডে আরেকটা বাসা আছে, ওই বাসাটার 2 তলায় সম্ভবত কিচেন রুম। তো ওইখানে একটা লাল 100 ওয়াটের সম্ভবত লাইটটা তো ওইটা জ্বলতেছিল। তা আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও সাদ্দাম, ও একটা ফোনের মধ্যে ডিভাইস নিয়ে আসছে। হ্যাঁ, ওটা বলতেছে যে গোস্ট প্রোটেক্ট মানে এরকম একটা কিছু বলতেছে, একটা অ্যাপ। তো ওইটাকে আমাদেরকে যেটা বললো যে হ্যাঁ এটা অরিজিনাল, এটা দিলে আসলে কোথায় কি আছে এই জিনিসগুলি বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলি জানা যায়। তো আমরা ওইটা নিয়ে ওইটার ধারাবাহিকতাই ওইখানে যাওয়া হয় আর কি আমাদের। তো ওই বাসার সামনে যখন আমরা যাই, তো ওই বাসার মধ্যে একটা 100 ওয়াটের লাইট জ্বলতেছিল, শুধু একটা ফ্ল্যাটই 2 তলায়। পাশে একটা অনেক বড় আর কি আপনার ওই হাসনা হেনা ফুল, সম্ভবত লাল ফুলগুলি আর কি,
হ্যাঁ, তো ওই ফুল গাছ একটা আছে অনেক বড়, ঝোপঝাপ পুরা, আর পুরা নীরব ওই জায়গাটায়। দুইটা বাড়ির মধ্যে কোনো ফ্ল্যাটে কোনো লাইট টাইট নেই, শুধু ওই ফ্ল্যাটটার মধ্যে লাইট জ্বলতেছে। তো আমার ওই ফ্রেন্ড যখন এরকম ওইখানে আমরা গেলাম, তো যাওয়ার পরে ওই ডিভাইসটাকে যখন অন করলাম, ডিভাইসের মধ্যে একটা সাউন্ড হয়, খুব একটা জোরালো, মানে একটা হরর মুভির যে সমস্ত সাউন্ডগুলি আর কি, সে তো ওই সাউন্ডটা হইলো। হওয়ার পরেই ওইখানটার মধ্যে মৃদু একটা বাতাস আসলো, জাস্ট ওই এরিয়ার মধ্যে যেখানে আমরা অবস্থান করছি। আমরা সব ফ্রেন্ডরা একটু ঘাবড়াই গেছি বিষয়টা নিয়ে। আর ওইখানে যখন বাতাসটা আসছে, সাথে সাথে ওই কিচেন রুমের যে লাল লাইটটা ছিল ওইটা কয়েকবার আপ ডাউন করতেছে। আচ্ছা, হ্যাঁ, মূলত এই লাইটগুলি এরকম আপ ডাউন করে না, টিউব লাইট হলে ওগুলি একটু আপ ডাউন করে, কিন্তু এই লাল লাইটটা অনেকবার 5-6 বার প্রায় আপ ডাউন করছে। তো করার পরে আমরা সবাই একটু ভীত সশস্ত্র হয়ে গেলাম, মানে ভয়ে আর কি। হ্যাঁ, তো আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল লটু, ওর নাম হচ্ছে লটু। আমরা ও খুব বেশি ভয় পেয়ে গেছে। ও বলতেছে যে চল এখানে আগুন জ্বালা, নাইলে হয়তো কোনো বিপদ ঘটতে পারে। আচ্ছা। হ্যাঁ, তো আমরা ভয়ের কারণে একটু সামনের দিকে অগ্রসর হই। তো সামনের দিকে অগ্রসর হওয়ার সময়ই রাস্তার ওই গলির মধ্যেই হাতের ডানে দেয়ালের মধ্যে আর কি, বাউন্ডারির মধ্যেই আরেকটা বাড়ি সাদা রঙের। তো ওই বাড়ির একেবারেই 5 তলার উপরে একটা টিউব লাইট জ্বলতেছে। তো আমরা যখন 4-5 জন মিলে ওই লাইটটা ক্রস করতে যাব, যখন ক্রস করলাম তখন ওই লাইটটা নিভে গেছে। তো আমরা সবাই যখন ওই লাইটের সোজা রাস্তা ক্রস করে ফেলছি, লাইটটা আবার জ্বলে উঠছে। তো জ্বলার পরে আমরা সামনের দিকে যাওয়ার পরে দুজন মানে সিকিউরিটি গার্ডকে ওইখানে দেখি। তো ওইখানে আমাদের আমরা যে ক্যামেরাটা নিয়ে গেছিলাম, তো আমাদের ওই ক্যামেরাটার মধ্যে বাংলা ভিশনের একটা লোগো লাগানো ছিল। তো আমরা ওই সিকিউরিটি গার্ডরে জাস্ট এই লোগোটা দিয়ে একটা ভয় দেখায় আমরা আর কি বিষয়টা জাস্টিফাই করার জন্য তারা জিজ্ঞাসা করতেছি যে আঙ্কেল এখানে কী হয় বা এটা কেন এরকম। তো ওই সিকিউরিটি গার্ড কিছুতেই বলতে চাইতেছে, মানে বলবেই না। সে বলতেছে যে আমরা যদি আপনার কাছে এই বাসার ব্যাপারে অথবা এখানকার ব্যাপারে কোনো কিছু বলি, তাহলে আমাদের উপরে পরবর্তীতে একটা সমস্যা চলে আসবে। মানে সেটা কি তার চাকরিগতভাবে সমস্যা, নাকি ওই বাসা থেকেই কোনো একটা সমস্যা? হ্যাঁ, ওই বাসাতেই যেগুলি আছে, আচ্ছা, তারা সমস্যা। হ্যাঁ, তারা এর আগে একজন নাকি বলছিল এরকম ঘটনা। তো তাকে ওই পাশে একটা ভাঙা দেয়াল আছে, তো তারে মাঝরাতে মারধর করে ওই ভাঙা দেয়ালের ওপরে ওইখানে মাইটা ফালা রাখছে। আচ্ছা, তো এই জন্য আর কি তারা বলতে চায় না। তো আমরা এটা দেখার পরে আমরা ওইখান থেকে চলে আসি। এরপরেও আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আর যেতে পারিনি। আচ্ছা, তো এইটুকুই ছিল আপনার প্রথম ঘটনা। বাহ, চমৎকার। আমরা বাজার রোডের একটা ঘটনা শুনলাম এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনাটা শেয়ার করার জন্য। কে তুমি? Put.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শুনছেন ভূত.com এবং আমি আরও একবার মনে করিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত.com। এর যে ইমেল অ্যাড্রেসটা সেটা হচ্ছে russell.booth.com@gmail.com। বারবার ইমেল অ্যাড্রেস মনে করিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যেন আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠাতে পারেন এবং আপনার জীবনে জানা বা আপনার জীবনে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাকে পাঠাতে পারেন এবং সেই ঘটনাটির শুরুতে অবশ্যই একটু উল্লেখ করবেন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। এবং আমাদের অডিও ক্লিপ পাঠানো খুব ইজি। আপনি যদি একটা কোয়াইট একটা প্লেসে যদি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করেন, তাহলে সেটা রেকর্ড করে আমাদের কাছে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি চাইলে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমার সঙ্গে মারুফ শুভ উপস্থিত আছেন এবং তিনি আমাদেরকে আজকে, তিনি মিরপুর থেকে এসেছেন এবং তিনি আমাদেরকে আজকে তার একটি ঘটনা শোনাবেন এই মুহূর্তে। চলুন তার কাছে সরাসরি চলে যাই এবং তার ঘটনাটি শুনে আসি। মারুফ শুভ, আপনাকে স্বাগতম ভূত.com-এ এবং চলুন আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটা ঘটেছিল আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের সাথে। জি। তো তারা মানে তাদের গ্রামের, মানে তারা ঢাকাতেই থাকতো, তো তারা তাদের গ্রামের বাসায় যাওয়ার জন্য, তো তাদের গ্রামের বাসা হচ্ছে বরিশালে। তো সেখানে যাওয়ার জন্য তারা মানে লঞ্চ ঘাটে গেল।
তো ওইখানে গিয়ে মানে যে তাদের সাথে যেটা হলো রাসেল ভাই, মানে বিষয়টা হচ্ছে মানে লঞ্চের যে ইয়েটা থাকে, ঘাটের যে পোর্শনটা থাকে, ওটা জায়গাটা খালি একটা মানে ফাঁকা জায়গা থাকে। তো ওই ফাঁকা জায়গা দিয়ে যেটা হলো মানে ও লঞ্চে, ওর ভাই উঠে অলরেডি, আমার ফ্রেন্ড যে সে উঠে গেছে লঞ্চের ভিতরে। তো আর ও তখন উঠতে পারেনি, মানে ও আর কি তার মধ্যে সে যাবে আর কি, লঞ্চে উঠবে। তো ওই মুহূর্তেই তার হাতে ব্যাগ ছিল, স্বাভাবিক বিষয়, ব্যাগ ট্যাগ তো থাকবেই। তো ব্যাগটা ওর ভাইকে দিতে গিয়ে মানে একটা অ্যাক্সিডেন্টলি সে ওই পানির মধ্যে পড়ে যায়। তো পানির মধ্যে পড়ে যাওয়ার পরে যেটা হলো, ওইটা কিন্তু রাসেল ভাই লঞ্চ আর ঘাটের যে পোর্শন, ওই জায়গাটাই যেহেতু ওটাতে একটু বেশি গভীর হওয়ার কথা না ওই ইয়েটা। তো যখন সে পড়ে যায় ওখানে, তো যখন সে পানির মধ্যে ছিল, তো তার মোটামুটি মানে এটা পরবর্তীতে জানা গিয়েছে আর কি। তো মানে পানিতে পড়ে যাওয়ার পর আমার ফ্রেন্ড, আমি পড়ে যাওয়ার সময় কি ঘটেছিল ওটা বলছি। তো আমার ফ্রেন্ড তো সাথে সাথে মানে গেল, গিয়ে দেখলো, করলো। তো আরও লোকজন করলো, মানে তার কোনো ওখানে খোঁজ নেই। তো পানির মধ্যে মানে নামলো লোক, পানিতে ঝাঁপ দিয়ে দেখলো, মানে ওই ওটুক জায়গার ভিতর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এটা খুবই অল্প জায়গা, অল্প জায়গা, কিন্তু ওখানে যে তাকে আর পাওয়া যাচ্ছিল না। এবং খুব মনে হয় গভীরও না। হ্যাঁ, তো সে জায়গা পাওয়া যাচ্ছে না। তো ওই জায়গাটার মধ্যে মানে যে জায়গা, ও অনেক খোঁজাখুঁজির পরও অনেকক্ষণ পরে মানে একটা সাইড দিয়ে সে ভেসে ওঠে, অজ্ঞান অবস্থায় সে ভেসে ওঠে। তো তাকে ওইখান থেকে তারা মানে ওখান থেকে হসপিটাল নিয়ে যায়। ওখানে হসপিটাল নিয়ে যাওয়ার পরে তার অনেকক্ষণ জ্ঞান ছিল না। তো জ্ঞান আসার পরে যেটা হয়, তো সে ফার্স্টে বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছিল না। তো তাকে মানে আবার বাড়িতে নিয়ে যায় তারা, যে কোনোভাবে তাকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। সে ঢাকায় আর মানে স্টে করতে পারতেছিল না, অফিস থেকে ছুটি নিয়ে আর কি চলে যায় গ্রামে। তো গ্রামে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে মানে একদিন মানে ও কম কথা বলা শুরু করলো, মানে বাসা বেশি কথাবার্তা বলতো না। এই ঘটনাটা ঘটার পরে সে কথাবার্তা, তাকে জিজ্ঞেস করলো যে কীভাবে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটা হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলতো না, খুবই কম কথা বলা শুরু করলো। তো এই জিনিসটা যখন হচ্ছিল তখন সে তারপর হঠাৎ করে একদিন মানে ওনার সাথে ওনার একটা কাজিন ছিল। তো রাতের বেলা সে একটা মানে চিৎকার দিয়ে ওঠে। তো যখন সে চিৎকার দিয়ে ওঠে তখন চিৎকার দিয়ে বললো যে আমি একটা মানে শ্যাডোর মতো সে রুমের মধ্যে দেখতে পাই। তো সেই দিন সে বাসায় সবাই আসে, এসে বললো যে কি দেখেছো তুমি, বা কি হয়েছে এখানে। তো সে বললো যে আমি তো এতদিন তোমাদেরকে বলিনি, আমার সাথে আমি যখন পানিতে পড়ে গিয়েছিলাম ওই সময় আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। আচ্ছা। তো আর যেটা মানে ওর যে দাদা ছিল, সে দাদার সাথে অনেক ক্লোজ ছিল। আর সে গ্রামের বাড়িতে তার 2 বছর আগে সে মারা যায় আর কি, অনেক ক্লোজ ছিল। মানে সে গ্রামের থেকে যখন সে গ্রাম থেকে ঢাকায় আসে তখন মানে অনেক ক্লোজ যেটা বলে। তো মানে অনেক দাদাকে মিস করতো, মানে ওখানে বারবার চলে যেত গ্রামে। তো দাদা মারা যাওয়ার পরে সে আর কি অনেক দাদাকে মিস করতো, বা অনেক আর কি করতো, যে অনেক মানে কষ্ট পেয়েছিল এই বিষয়টা, মানে দাদা মারা যাওয়ার পর। তো সে যেটা বললো মানে যেদিন সে পানিতে পড়ে যায়, সেদিন পানিতে পড়ে যাওয়ার পর সে দেখতে পেয়েছিল, মানে যখন সে পানিতে পড়ে যায় তার এতটুকুই দেখলো যে মনে হলো যে মানে তার চোখের মধ্যে ভাসতেছে যে তার দাদাও কিন্তু, দাদার সাথে তার কিন্তু নানাও মারা গিয়েছিল। আচ্ছা। তো সব মৃত লোককে সে দেখতে পাচ্ছিল, মানে পানির ভিতরে মনে হচ্ছে যে তার পাশে তার দাদা আছে, মানে দাদি বেঁচে ছিল, নানা আছে, যারা যারা আর কি আত্মীয় স্বজন ক্লোজ ছিল তখন দেখতে পাচ্ছিল। তো এটা দেখে সে জাস্ট মানে দেখলো যে তার মানে কেউ একজন তাকে মানে সে তার কোনো সে উপরে উঠতে পারতেছিল না, বা কোনোভাবেই সে করতে পারতেছিল না। তো সে মানে তাকে কোনোভাবেই মানে মনে হলো কেউ একটা ধাক্কা দিয়ে তাকে পানির উপরে করে দিল। তারপরে তার আর কি কোনো জ্ঞানই ছিল না ওই মুহূর্তটাতে। তো এই ঘটনাটা বললো। তো আর আছে যেদিন সে ভয় পেয়েছিল, সে মনে হলো মানে সে দেখলো যে মানে ওনার দাদার শেপেরই একজন লোক মানে তার রুম থেকে আর কি তার মাথার কাছে দাঁড়িয়েছিল, তার রুম থেকে বের হয়ে গেল। তো এই বিষয়টা যখন দেখলো, তো ওনার বাসায় কেউ বিশ্বাস করতেছিল না ব্যাপারটা। তো বললো যে এটা আসলে তুমি হয়তো তোমার দাদাকে তুমি অনেক করতে, এই কারণে হয়তো তুমি দেখেছো। কিন্তু তার দাদি আবার, যেটা তার দাদি যে ছিল, সে আবার তার কথাটা বিশ্বাস করে বললো যে না, এটা ও দেখতেও পারে। ঠিক আছে, মানে সে এই কথাটা বললো। তো সে আর আরেকটা বিষয় আসল ভাই, যেটা সে মাঝখানে একদিন সে স্বপ্ন দেখেছিল যে তার দাদা কিন্তু অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। অস্বাভাবিকভাবে বলতে যে সে
মানে মাছ ধরতো বা অনেক সে মাছটা ইয়ে করতো, তো পানিতে ডুবে মারা গিয়েছিল, মানে পানিতে অস্বাভাবিকভাবে পানিতে পড়ে সে মারা যায় আর কি। মানে কীভাবে পানিতে পড়লো বা এই টাইপের আসলে পরবর্তীতে জানা যায়নি। তো সে মানে আমার ওই ফ্রেন্ডের যে ভাই, সে দেখলো যেটা যে মানে স্বপ্নে দেখছিল যে তার দাদা মানে মানে পানিতে মনে হচ্ছে কি কোনো একটা মানে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে যে ল্যাঞ্জা আছে এমন একটা কিছু তার দাদাকে পানির মধ্যে টেনে নিয়ে চলে যাচ্ছে আর কি, এরকম একটা স্বপ্নও দেখলো। তো এই বিষয়টা যখন মানে বাসার সবাইকে বললো বা আমি এরকম স্বপ্ন দেখেছি বা আমার দাদার টাইপের একজন শেপের একজন আমার রুমে দেখেছি, এগুলো বলার পরে তো তারা ওনার দাদি বাদে কেউ বিশ্বাস করছিল না। তো এই বিষয়টা সে একা গিয়ে পার্সোনালি গিয়ে হুজুরকে বলে, ওর এলাকার যে হুজুর আছে সে হুজুরকে বলে যে আমি এরকম দেখেছি, আমি এরকম ঢাকা থেকে আসার সময় আমি এভাবে পা পিছলে পড়ে গিয়েছিলাম, তখন আমি পানির মধ্যে এগুলো দেখেছি, মৃত মানে আমার দাদা তো মৃত, আমার নানাকেও দেখেছি, মৃত লোকগুলোকে দেখেছি। পরে বললো যে আসলে এই বিষয়টা তো মানে হওয়ার কথা না, এরকম তুমি হয়তো বা ভুল দেখেছো বা ভয় পেয়ে হয়তো, হ্যাঁ ভয় পেয়ে হয়তো বা দেখেছো বা তুমি পানিতে পড়ে যাওয়ার পর, কারণ ওটা তো বেশি গভীরও না পানিটা। পরে বললো যে সে এটাই বললো যে আমি তো ওখানে দাঁড়ালে মানে মাথা সমান পানি আসবে আর কি, মানে ডুবে যাওয়ার মতো না পানি জায়গাটা। তো এটা যখন সে সব ব্যাপারগুলো হুজুরকে বললো, তা হুজুর বললো যে তোমার দাদা যেভাবে পরে এই ঘটনাটা বললো যে আমি স্বপ্নে দেখেছি এরকম আমার দাদাকে মানে কেউ একজন শুনলাম আমরা, এটা টেনে নিয়ে যাচ্ছে, এটা এইসব বললো আর কি। বলার পরে যে হুজুর বললো যে আচ্ছা সমস্যা নেই, তোমাকে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি, আর তোমার দাদার জন্য তোমরা একটা মিলাদ রেখো তোমাদের বাসায়, যে মিলাদটা পড়িয়ে তোমার দাদাকে তোমরা আর কি করতে পারবে। পরে একটা মিলাদ দেয়, এটা মিলাদ দেওয়ার পর মোটামুটি সে এরপর থেকে আর এই টাইপের কিছু দেখে না, ওর দাদাকেও দেখে না, আর এই টাইপের কোনো খারাপ স্বপ্ন সে আর দেখেনি। এটাই। ওকে, আমি অনেক একটু আগেও আজকেও কথা বলছিলাম একজনের সাথে যে সাধারণত মানুষ যখন খুব অসুস্থ থাকে বা মানুষের থাকে না যে অনেকে কোমায় চলে যান বা অনেকে অপারেশনের টেবিলে শুয়ে থেকে হঠাৎ করেই খেয়াল করেন, মানে হঠাৎ করে দেখেন যে তিনি আসলে টেবিলে শুয়ে নেই, তিনি অপারেশন থিয়েটারের কোনো এক জায়গায় দাঁড়িয়ে আছেন এবং তাকেই ডাক্তাররা অপারেশন করছেন। এরকম ঘটনা কিন্তু এর আগে ঘটেছে, আমি শুনেছি এবং আপনারাও নিশ্চয়ই শুনেছেন আমার কাছ থেকে। কিন্তু যে ব্যাপারটা রিসেন্টলি আমার শোনা, সেটা হচ্ছে আমার খুবই কাছের একজন রিলেটিভ, তিনি হসপিটালে ছিলেন এবং তিনিও এরকম আইসিইউতে ছিলেন, এবং তিনি আইসিইউ থেকে বের হয়ে এসে একদম শেষ পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিলেন। তিনি ফিরে এসে আমাদেরকে যখন বললেন, অদ্ভুত এক বর্ণনা দিলেন, অনেকটা এই গল্পটার মতোই। তিনি দেখতে পেলেন যে তিনি একটা বিরাট কোনো একটা মাঠের মধ্যে চলে গেছেন, সেই মাঠ চারিদিকে অন্ধকার এবং মাঠের মাঝখানে একেবারে মাঝের জায়গায় একটা গাছ দাঁড়িয়ে আছে, এবং সেই অন্ধকার মাঠ, সেই বিরাট গাছ খুব অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিল, এবং গাছের সাথে একটা হ্যারিকেন ঝুলছিল যেটা খুব টিম টিম করে জ্বলছিল, এবং সেই হ্যারিকেনের হাবছা আলোয় তিনি দেখতে পান গাছের নিচে দুজন মানুষ দাঁড়িয়ে কথা বলছে। তিনি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে যান এবং এগিয়ে গিয়ে দেখেন তার খুব কাছের দুজন রিলেটিভ, তারাও মারা গিয়েছেন। তারা তাকে নিয়েই আলাপ করছেন, এবং আলাপ করতে করতে একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় এবং তারা আলাপ করে এরকমভাবে যে তোমার তো আমাদের সাথে থাকার কথা না, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এরপরে তাকে হাত ধরে বাসায় দিয়ে আসে। খুব খারাপ অবস্থা ছিল তখন আমার সেই রিলেটিভের। এই স্বপ্ন দেখার কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। ব্যাপারটা কি এমন যে উনি মৃত্যুর ওপারে কোনোভাবে চলে গিয়েছিলেন বা ওরকম কাছাকাছি কোনো একটা জায়গায় চলে গিয়েছিলেন যেখানে মৃত আত্মীয় স্বজনদের দেখা যায়, এবং তারা তাকে প্রচণ্ড ভালোবাসেন বলেই আবারও পৃথিবীতে ফিরিয়ে দিয়ে গেলেন।